পরম করুণাময় বলছেন, সময়ের দিব্যি দিয়ে চলে যাওয়া সময়ের দিব্যি দিয়ে প্রতীক্ষা করে বলছি, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ ক্ষতির মধ্যে আছে শুধু তারা ছাড়া যারা আমলে সলিহাত করে, এমন কাজ যে কাজের মধ্যে দিয়ে মানুষ প্রকৃতি মানবিকতার জন্য কাজ করে, নিজে কিছু পাওয়ার জন্য নয়, পরম করুণাময় পরম করুণাময় খুশি করেন। কারণ তিনি মানব প্রকৃতির জন্য আমাদেরকে পাঠাচ্ছেন। তাদেরকে বাদ দিয়ে তারা এই ক্ষতির মধ্যে থাকে না, যারা পরস্পরকে সাহায্য করে, তাদের হয় ধৈর্য হয় এবং কিছু না কিছু পারস্পরিক কল্যাণের কার্যক্রমে লিপ্ত থাকে। যদি কোরআন সত্য হয়, ধর্ম সত্য হয়, পবিত্র গ্রন্থ থেকে বললাম এই জন্য যে আমরা আজকে যে সময়টা দাঁড়িয়ে খবরের কাগজ খুলতে চাই না, যখন দেখি গাজায় গতকাল 1 লক্ষতে পরিণত হওয়ার নিহতের গল্পটুকু আমাকে হজম করতে হবে সকালবেলা ঘুম থেকে ঠিক, এবং সেখানে 40% ছিল শিশু, নারী অথবা হসপিটালে ভর্তি হওয়া পীড়িত লোক। চোখের সামনে ঘটে যাচ্ছে ঘটনা, না থাকার ভান করে কত থাকা যায়। অনেক হিসাবের গল্প আমরা জানি। আজকেও আমাদের অতিথিরা বিশিষ্ট জনরা সংখ্যা উল্লেখ করে আপনাদেরকে বলছি, এই নগরী, এই দেশ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। আমরা পাচ্ছি না, তার অন্যতম কারণ আমরা করছি না, তার অন্যতম কারণ আমরা দায়িত্বটাকে ধারণ করছি। আপনারা অনেকেই জঙ্গল বুক দেখেছেন, জঙ্গল বুকের গল্পটা হয়তো পড়েছেন। পিপলি এই ভারতবর্ষে তার বাবার সাথে বোম্বেতে এসেছিলেন অনেক বছর আগে। তিনি এটা অনুধাবন করেছিলেন এবং দেখছেন যে মুগলি গিয়ে ভালুকে বলছে, ভালু, বাংলাদেশে গত কয়েক বছরে আমি দেখছি একটা অদ্ভুত বাতায়ন চলছে, সেটা হচ্ছে সবাইকে হতাশ করে দেওয়া। এটা একটা মেটাফরিক্যাল সিনেমা আছে, আপনারা দেখবেন ব্যাটম্যান, লাস্ট যে ব্যাটম্যানটা হলো, সেখানে দেখায় যে বিভিন্ন জায়গা থেকে গ্যাস চলিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, আর ওই গ্যাস যখন মানুষ শ্বাস প্রবাহের মধ্যে দিয়ে নেয় তখন সে গরিবকে পানির মতো দেখে, দৈত্যের মতো দেখে। একটা ঘোড়া যাচ্ছে, মনে হচ্ছে বিশাল দৈত্য আমার দিকে আসছে, কোনো সুন্দরকে আর সুন্দর দেখে না। মানুষের মধ্যে ভয় ঢুকে দিতে পারলে তাকে ধ্বংস করা খুব সহজ। কিন্তু 200 বছর আগে আমার প্রান্তরে তো পাবনা থেকে গতকাল আসলাম, ওই অঞ্চলে একটা লোক ডুগডুগে বাজে বলছে, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে নেই হবে অচেনা। এই অচেনাটা কি? অচেনাটা হচ্ছে আমি, আমার দেশ, আমার দেশের মানুষ, আমার দেশের প্রকৃতি, আমার নদী, আমার বন, তার সম্বন্ধে আমি জানি না। আমার এখন এই মুহূর্তে ইরাক, সিরিয়া, ইরান, গাজা আমার পক্ষে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই বলে কি আমি, এক ছাত্র নেতা গতকাল বলছেন যে আমার বাড়ি যদি হতো মিশর, তাহলে আমি আমার সীমান্ত ভেঙে চলে যেতাম। বাংলাদেশে বসে বাংলাদেশের সীমান্ত ভেঙে তাকে রক্ষা করার চেষ্টাটা আগে করুন। আপনাদেরকে তাকিয়ে এই কথাগুলি বলছি এই জন্যে, সত্যিকার অর্থে তারুণ্য এমন শক্তি, পৃথিবীর সমস্ত শক্তির মধ্যে মানব জাতির তারুণ্য এমন একটা শক্তি, যে কোনো পরাশক্তির বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে প্রীতিলতার মতো বলে দিতে পারে, গুলি চালাও, আমি কিচ্ছু পরোয়া করি না। আমরা তার প্রমাণ পেয়েছি। যদি তাই হয়, এবারের যুদ্ধ হোক পরিবেশ রক্ষার যুদ্ধ, এবারের যুদ্ধ হোক মানুষ রক্ষার যুদ্ধ, প্রকৃতি রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধ পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে 1 লক্ষ নয়,
সমস্ত মানব কুল প্রকৃতি কুল মারা যাচ্ছে। যদি একটা মাত্র 13 বছরের মেয়ে গ্রেটা থুনবের্গ সমস্ত বিশ্বের সমস্ত নেতার দিকে বৃদ্ধাঙ্গুলি তাকিয়ে বলতে পারে, our house is on fire, you believe or you don't, we don't care, we are in fire. গ্রেটা থুনবের্গ দিনের পর দিন ওই শিশু আস্তে আস্তে বড় হয়েছে, সমস্ত কিছু কেঁপে উঠেছে। কারণ তারুণ্যকে জাগিয়ে দেওয়ার জন্য ওই কণ্ঠস্বরকে সবাই পাবে। এবং যারা যারা ক্লাইমেট চেঞ্জের আলোচনার নামে তামাশা করছিল, তারা আস্তে আস্তে একটু ছেকে বসেছে, নড়ে চলে বসেছে। তারা জানে এই তারুণ্যের প্রাবল্যে তাদেরকে জবাবদিহি করতেই হবে। আপনাদের কাছ থেকে আমি বিশেষভাবে যেটা চাই সেটা আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। আপনাদের কান, আপনাদের চোখ, আপনাদের হৃদয় প্রস্তুত করেন। বুঝতে হবে এই প্রজন্মের প্রীতিরতা আপনি। আপনার হাত ধরে এই বাংলা, এই দেশ, এই বিশ্বের প্রকৃতি যদি ঘুরে না দাঁড়াতে পারে, সত্যিকার অর্থে আমরা শেষ হয়ে যাব। কারণ আমরা এমন একটা জায়গায় সব দিক থেকে আমরা ভাড়া। যদি এতটুকু যুদ্ধ আশেপাশে লাগে, সবার আগে আমি হব কিন্তু। এতটুকু পারস্পরিক দ্বন্দ্ব লাগে, আমি হব কিন্তু। যদিও তাল আমরা কখনো ভূগোলের দিকে তাকিয়ে দেখেছেন কিনা, পৃথিবীর সবচেয়ে ধনবান দেশ হিসেবে দেশকে বানিয়েছে। একদিকে গঙ্গা, একদিকে যমুনা, একদিকে চীন থেকে আরেকদিকে ভারত থেকে, হিমালয় থেকে দুটো বিরাট প্রবাহ, মিঠা পানির প্রবাহ আমার মধ্যে পাঠিয়েছেন। নিশ্চয় তারা জানেন যে মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি আবার ফেরত যাচ্ছে মিঠা পানির দিকে। এগুলো সব অদ্ভুত আলোচনা নয়। গত পরশুদিন টয়োটা ঘোষণা করেছে তেল নয়, সৌর বিদ্যুৎ নয়, পানি থেকে এই গাড়ি চালাবে। তাহলে সেই সম্পদ সবচেয়ে বেশি আছে তা বাংলাদেশে। আপনি চান কি না চান, বঙ্গোপসাগরে নদীকে পৌঁছাতে হলে আমার গায়ের উপর দিয়ে যেতে হবে। কি অদ্ভুত, আমরা এখনো দেখছি না। কারণ ও যার আপন ভব, আপন আর হয় না, দেখছি না কেন? কারণ আমাদেরকে অন্ধ করে রেখেছে ভয়, অন্ধ করে রেখেছে প্রলোভন, অন্ধ করে রেখেছে স্বার্থপরতা। আমি সব খেয়ে পড়ে সবকিছু করে টলে চলে যাব, ও কথাটা সত্য নয়। আমার সন্তান থাকুক, তুলে পাবে, মিথ্যে কথা। তাই যদি হতো, তাহলে আপনি একটা ছোট্ট মুদি দোকানের ছবি তোলেন, তার 70% যদি পলিথিন প্যাকেজ না দেখেন, আমাকে এসে বলবেন 70% প্যাকেজিং সমস্তটাই পলিথিন। এটা কি গরিব মানুষ করে? বড় বড় কোম্পানি অলিগার্কি তৈরি করেছে, তারা প্যাকেজিং করছে, ওই তাদের তো থামাচ্ছে না। আমি গিয়ে বাজারে বাজারে পলিথিন বিক্রেতাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে বলছি, তোকে ধরেছিল একটা চোর, কেষ্ট একটা চোর। রঘুনাথ বলেছেন যত দোষ হয় কেষ্ট বেঁধে গেছে, এবং সে কেষ্টগুলো সাধারণ। তারা আমদানি করে ওই পলিথিনের বীজ, কত বীজ যত তৈরি হয় না, এটা একদম পেরিকেল, বিদেশ থেকে আমদানি করতে, আমরা তৈরি করি না। তারা করে কেন আসে? তারা বিপণন করে, উৎপাদন করে, তারা এগুলি প্যাকেজ করে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিচ্ছে। বড়ই আচারের প্যাকেট না হোক পলিথিন, এমন একটা ভাব, এটা ছাড়া ইংলিশে চলছে। আসলে সমস্ত রাজনীতি, অর্থনীতি, দেশনীতি ব্যবসা নীতিতে পরিণত হয়েছে, বাণিজ্য নীতিতে পরিণত হয়েছে। বাণিজ্য বসতে লক্ষ্মী, মিথ্যা কথা। জ্ঞানের বসতে লক্ষ্মী। আপনারা জাগ্রত হবেন এই জন্য। স্বাধীনতা যুদ্ধের সময় গান ছিল, মাগো আমরা কেন,
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই না, আমরা প্রতিবাদ করতে জানি। আসলে প্রতিবাদ করছি, প্রতিবাদ করার জন্য প্রস্তুত। প্রতিবাদ মানে অন্যকে ঠেকানো না, প্রতিবাদ ভালো কাজের মধ্যে। আল্লাহ তাআলা সেজন্য এই ছোট্ট সূরার মধ্যে বলেছেন, তোমার কি করতে আমি তো বলে দিচ্ছি, আমার সহায়তার মধ্যে দিয়ে আমি যদি এতটুকু পারি ততটুকু আমার জন্য যথেষ্ট। আমি গাদা পারবো না তাকে। মক্কা বিজয়ের পর যখন সূরা নাযিল হলো, আল্লাহ রাসূল খুব মন খারাপ করছে। হয়তো ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার আশেপাশে ওজুর পানি টানি নিচ্ছিলেন, বুঝলেন হুজুর মন খারাপ কেন? আমার যাবার সময় হচ্ছে, কিন্তু আমি তো সবাইকে মুসলমান বানাতে পারি নাই, আমি তো সবাইকে ইসলামের বার্তা দিয়ে শান্তির পথে আনতে পারি নাই। তারপর কোরআনে আয়াত এসছে, ওটি আপনার কাজ হল। তাহলে আমার কাজ কি? আমি যতটুকু পাবো। পৃথিবীতার কাজ কিছু কি এমন করেছে পৃথিবীতা? পৃথিবীতা আমার মধ্যে ওই শক্তি ঢুকিয়েছে। পৃথিবীতা মরে গেলেও ব্রিটিশ থেকে এদেশ ছেড়ে ঠিক হয়েছে। তাহলে আমি হয়তো মরে যাবো, উঠতে আমার হবেই, অবিনশ্বর কেউ নয়। আমি কি করে গেলাম যার মধ্যে বাংলাদেশ থেকে সকল ধরনের আগ্রাসন, সকল ধরনের বিভাজন, সকল ধরনের অন্তর্ভুক্তিদায়ী অগ্রগতি বা উন্নয়নের গল্প, লোকরঞ্জন বা এবং এটি করার জন্য আমাদের প্রস্তুত হওয়ার জন্য আমাদের বিশেষ দায়িত্ব নিতে হবে। মানুষের পক্ষে যারা কথা বলছে না, কথা বলতে পারছে না, তারা কথা বলতে পারছে না। ভয়েসের আর ভয়েস শুনি বুঝবে না, সবুজ কথা বলতে পারছে না। আমরা গান গাই, এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়, আর সবচেয়ে বেশি নিযুক্ত করে দেশের নারী আর নদী। তো সে কথা বলতে পারছে না, সে নদীর পক্ষে কথা বলবে কে? Who will be the voice of this nature? আপনি আমি এই মুহূর্তে এখানে বসে আছেন, আমরা জানি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, বনানী। আপনার কয়জন জানেন যে ওই ধানমন্ডি, গুলশান, বনানীতে প্রতি বর্গ ফুটের ভাড়া 28 টাকা থেকে 30 টাকা। এসি এনভায়রনমেন্ট, সকালবেলা ফেল দেয়, সমস্ত তো ঝকঝকে পরিষ্কার, আলো আছে, বাতাস আছে, খেলার জমি মতো আছে। আর তার পাশে কড়াইয়ের বস্তিতে প্রতি বর্গ ফুট এর ভাড়া, সিঙ্গেল লাইট, সিঙ্গেল ফ্যান, নো সোশ্যাল স্পেস বা করিডোর, একসাথে ব্যবহার করার পাকঘর এবং টয়লেট, ওর ভাড়া 37 টাকা থেকে 46 টাকা প্রতি বর্গ ফুট। কোথায় বসে আছে? কে জানে না? যে জানে না সে মূর্খ না, যে জানতে চায় না। এই বিভেদের মধ্যে বসে, এই অন্তর্ভুক্তিদায়ী সমাজের মধ্যে বসে কোন পরিবর্তনের গল্প আমাদের জন্য সহি নয়। তাহলে ওই সূরা অনুযায়ী ধ্বংস আমাদের জন্য অনিবার্য। আবারও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দেন তাদের জন্য না, কিন্তু যারা আমল সালিহাত করে, পরস্পরকে সাহায্য করে এবং আমার দিকে তাকে ধৈর্য ধরে। আমি আপনাদের কাছে পরম করুণাময় ওই দিক নির্দেশনা নেবে নিজেদের প্রস্তুত হতে বলবো। আসলে আমার প্রজন্ম ব্যর্থ প্রজন্ম, আমরা কিচ্ছু করতে পারি। মুক্তিযোদ্ধারা আমাদের হাতে বিশাল এক ব্যাটন ধরিয়ে দিয়ে বলেছিলেন, আমরা চলে যাচ্ছি, নিশ্চয়ই তোর ভালো থাকবে, সবার মহেশ ভালো থাকবে, আমার গফুর ভালো থাকবে। গফুর আর মহেশ
এখনো এবং সেটা আপনারা করতে পারেন। আজকের এই পরিবেশ দিবসে শুধু প্লাস্টিকের বিরুদ্ধে নয়, সকল দূষণের বিরুদ্ধে আমি আপনাদেরকে জাগ্রত করতে বলবো। বিশ্বাস করেন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমরা বিশ্বাস করি আমাদের ব্যর্থতার কারণগুলো খুঁটিয়ে দেখেন আর আমাদেরকে ক্ষমা করেন এবং নিজেরা সে দায়িত্ব নেন। নিশ্চয়ই আমি নতুনের ভাষায় আবারও বলব, আপনারাই হতেন এই প্রজন্মের কৃতিকতা। আপনাদের হাত ধরে এই বেজন্মা দূষণ, এই অপরাধী দুষ্ট চক্র ব্রিটিশদের মতো দেশ থেকে পালিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। শুধু শেষ করবো নজরুল ইসলামের সে বিখ্যাত কটা লাইন দিয়ে, দাও সূর্য, দাও ধৈর্য, হিন্দার রাত, দাও প্রাণ, দাও অমৃত মৃত জলে, দাও ভীত চিত জলে, শক্তি অপরিমাণ এই সর্বশক্তি, দাও স্বাস্থ্য, দাও আয়ু, দাও স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পান, গ্রহণ না করি ভাব হে সর্বশক্তি। ভালো থাকবেন।